আমরা মূলত এই পর্যায়ে আলোচনায় আসতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান স্যারের কাছে ভারতের প্রসঙ্গে। স্যার, আপনি অন্তর্বর্তী সরকার 5 আগস্টের পর থেকেই বা অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারতের গণমাধ্যমগুলো একেবারেই মূলধারার গণমাধ্যম, তারা একেবারে অসত্য তথ্য, মিথ্যা তথ্য দিয়ে প্রচার করছে এবং মাঝে মধ্যেই আমরা ভারতের সরকারের ভূমিকা সেক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে আপনার কাছে এই 8 মাসে কেমন মনে হয়, আসলে কি সম্পর্ক কি হবে? দেখেন, এটা ভারত যে ওদের একটা সুনাম ছিল, কিছু কিছু ইন্টারন্যাশনাল রেটেড ওদের লেখা বের হতো, ইন্ডিয়া টুডে, মেইন স্ট্রিম নিউজ পেপার্স, কিন্তু এই যে ঘটনাগুলো গত 8 মাসে ভারতের যেটা শব্দটা কি বলবো, নোটোরাইটি, মানে চূড়ান্তভাবে, এবং সবচেয়ে ড্যামেজ তারা নিজেদের উপর করেছে এই অর্থে যে পশ্চিমের মিডিয়াগুলো তাদের কাছেও ভারতের মিনিমাম কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভারত যেভাবে ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের উপর যেসব ইয়েগুলো মানে আন্তর্জাতিক আইন ভায়োলেট করে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে, আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করেছে, ঠিক সেটাকে ঢাকার জন্য পাল্টা বাংলাদেশের উপরই ওই ব্লেমটা চাপিয়ে দিত। এবং এই যে তারা যেভাবে সামরিক শক্তি ব্যবহার করেছে আমাদের এই গণ অভ্যুত্থানের সময়, যেটা একটা প্রমাণিত সত্য, যেটা খুব সম্ভবত আন্তর্জাতিক আইন আদালতে যাওয়ার কথা, কারণ যথেষ্ট এভিডেন্স কালেক্টেড হয়েছে, সেটাকে ঢাকবার জন্য তারা এখনও, এই নরেন্দ্র মোদী যে গেল দেখা করলো, সেখানেও তারা বলেছে যে বাংলাদেশে মাইনরিটিসদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, মাইনরিটিসদের উপর যে মারা হচ্ছে, বাংলাদেশ রেথরিক্স যেন ব্যবহার না করে, মোদী সাহেব নিজেই বললেন। অর্থ দেখেন, তাদের পুরা মিডিয়াটাই কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট অন রেথরিক্স। এত কথামালার মানে বিকৃত রুচিতে তারা কথামালাগুলো ব্যবহার করে আসছে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কেন এত খারাপ, কেন আমরা চীনের সাথে ডেপ ট্র্যাপে পড়ছি, কেন আমরা পাকিস্তানে 71 ভুলে যাচ্ছি, কেন আমরা আমাদের ভারতের উপর, এগুলো অ্যাবসলিউটলি, মানে কোনো দেশ, কোনো সভ্য দেশ একটা অপর দেশকে ইয়ে করবে না। এমনকি ভুটান আর নেপালের বেলায়ও কিন্তু তারা কখনো এরকমভাবে উগ্রভাবে মানে সাংবাদিকতা করে না। পরেও আমরা বলছি যে সীমান্ত হত্যা বন্ধ করা, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তার পানি বন্টন নিয়ে কথা হয়েছে, প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলনে তিনি বলেছেন। আসলে সেগুলো কি বাস্তবে সমাধান এখন হওয়ার মতো পরিস্থিতি? আমার মনে হয় ইমিডিয়েটলি তো কখনো সম্ভব না, কারণ ভারত এখন বাংলাদেশকে প্রচণ্ড, আমার ধারণা যে আগামী দিনগুলোতে প্রচণ্ড হুমকি দিবে, চাপ দিবে, সামরিক শক্তি ব্যবহার করবে, এমন একটা ভাব দেখাবে যাতে তারা চেষ্টা করবে যে থ্রু ম্যাসিভ মানে প্রেশার আমরা যাতে চীন আর পাকিস্তানের সাথে আমাদের যে নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠেছে সেখান থেকে যতদূর সরানো যায় কি না। তারপরে তারা চেষ্টা করবে আমাদের সাথে এই যেসব গোপন চুক্তিগুলো সই করেছে হাসিনা, সেখানে তো অনেক কিছুই সেইগুলো বাংলাদেশকে বাধ্য করতে চেষ্টা করবে যে এগুলো আপনাকে মেনে চলতে হবে, ইউর কান্ট্রি হ্যাজ সাইন দিস ট্রিটিজ, আপনাকে মানতে হবে। বাংলাদেশ ফর্চুনেটলি আমার মনে হয় আমরা যতদূর দেখতে পাচ্ছি সেই বেশিরভাগ ক্ষেত্রেই ইকুয়াল বেসিসে চাচ্ছে যে আপনারা যদি এটা চান তাহলে রেসিপ্রোকেট করতে হবে। কাজেই এই প্রক্রিয়াটা আগামী দিনগুলোতে আমার মনে হয় আগামী মাসগুলোতে খুব সোচ্চারভাবে হতে পারে। বিলো দ্য সারফেস আমি খোলাখুলিভাবে রেথরিক্সের মাত্রা কমে যাবে, কিন্তু কূটনৈতিক পদচারণায় সেখানে ভারত বারবার আমাদের কাছে চাইবে। তাদের ভয় হচ্ছে, যেমন ধরেন এই যে রামপাল প্রজেক্ট, এটা তো একেবারে নেগেটিভ। এটা যদি আমরা কোনোদিন বন্ধ করে দেই, কিংবা তাদের রেলওয়ে কনস্ট্রাকশন, নতুন রাস্তা করা, তাদের যে লোন বাংলাদেশ নিয়েছে সেটা চাপ দিয়ে বলা যে ভারতীয়রা এসে এখানে কাজ করবে, আমরা কাজগুলো শেষ করব, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তারা কিন্তু খুব আগ্রহ পাচ্ছে না এগুলো করে পরিণতিটা যে তাদের পক্ষে যাবে, সো দেদুল্যমান অবস্থায় রয়েছে। কিন্তু আমি মনে করি যে স্যার আসবো আপনার কথা আলোচনা।